হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়াসক্তি। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক ছোট বোনের ওপর রাগ ছাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল বাড়ি করতে করতে নিজেকেই নিজে হারিয়েছে। আপা, আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্না বান্না সব আমি করব। তবু প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল? অনু কি বলবে সেটা বোধহয় ওরও জানতো। তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি, কোনো রিপ্লাই আসেনি। ওরও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপা, তুই না গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখানে থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পর অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমার মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখের দিন খুঁজবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে হলুদ মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোলাচালিত রিক্সা। তাতে চেয়ে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছরটাই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুতেই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালে এক কামরা বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহেরিন শেখ অন্যান্য ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনা ইতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরে এমন হুটহাট রেখে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমন নয় যে অনু বয়সে ওর থেকে খুব বড়, পিঠি বোন ওরা দুজন, তবু ওর ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলো গায়ে মাখেন না অরুর উদাসীন ভাবনায় ইতি টেনে রিক্সা এত পৌঁছলো গন্তব্যে। ভার্সিটি গেলে ছাড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটা একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহসও ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও এবছর শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে বলবে, ওরু শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশায় সেগুড়ে বালি। পেছনে নিখিলের কাট প্রতি উত্তর শুনে ওরু হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে ফেলল। তুই আমার মনের কথা শুনবি কি করে? যেই টানে বলছি আমি। কেন, রিক্সাওয়ালা মামারও শুনেছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনলো না। কি রে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তার ঠিক চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টি কি খবর, এখন কেমন আছেন? এই রকম আজকেও আপা বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা
ছিল সব কিছু দিয়েই অরুকে বুঝিয়েছে। ও তাই এখন আর বলার কিছুই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ের কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু। খুব বেশি হলে হা করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর, মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। অরু মেকি হাসলো। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রী ছেলে, তাই তো? অরু আবারও হেসে, এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে অরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিকের নিয়ে চলমান রহস্যময় কনভারসেশন ওখানেই ইতি ঘটল। বসন্তের কাল, চারদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তিক হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবু মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব। শীত যাবে যাবে করে এখনো যায়নি, আর আগে সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তির্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলা ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। এখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরু ও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকে পাওয়া। অরুরা হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটেরদের সাথে অরুর মুখ চেনাচিনি আছে কিনা সন্দেহ। কিভাবেই বা থাকবে, ভার্সিটির জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্স এর জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবু আবার বকুনি ঝুঁকুনি খেয়ে মাঝে মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, পছন্দের শ্যাম পুরুষকে এক নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদয় মাঝে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথায় প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢকে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণ প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করলো অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছে এসেছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসিনি সেটা তো জানিসই। তাহলে প্রশ্ন কেন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও এটাই তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। ওরও সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার করবে না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই USA চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে।
খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্বস্তির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠের পরিণত হয়েছে, তবুও থমথমে মুখে করে ওরও জবাব দেয় ও। এটুকু শব্দ উচ্চারণে ওরুর অগ্নি স্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবু বান্ধবীদের সামনে মুখে মিথ্যে হাসিটা ঠিক ধরে রাখলো, কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দ বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওরু নয়। এমনিতেই ও মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। ওর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও, যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই সে তো ওর নয়, কোনো কালেই ছিল না। ও কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্র নেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখে নিখিল ভাই আসছে। তিথির কথায় ওরও দিবা স্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শুনে উনি? কাঠফাটা রোদে জ্বলন্ত শ্যামলা চেহারাটা জ্বলজ্বল করছে, তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরু চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতে সবাই একযোগে সালাম দিল তাকে, সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামলো, সামনেও এগিয়ে ওদের দিকে এক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসতে দেখে ওরু নীলিমার পেছনে গিয়ে গুটি গুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে ওরুরা না। নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জজি ভাইয়া ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় ওরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে, ওরু উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহার করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনই অবাক যে মেয়ে কাট কথায় জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় দিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে। স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। ওরও জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারদিক ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো প্রেশার ফল হয়েছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটে ওরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁঝিয়ে উঠল। ওরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মন এক রাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিক কুঞ্জে এসে পৌঁছেছে ওরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই ওরু বিরক্ত হয়ে যায়। মামা মামি আর একমাত্র মামতো ভাই রেজওয়ান ওরফে
রেজা এসেছে। অরু আর অনুর জীবনে এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলায় এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমের শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিন রাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নাম গন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমিরি শেখ তেমন কিছু বলতেন না। অনু অরু একটু গাইগুই করে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সব কিছু এভাবেই চলছিল। কিন্তু আজমিরি হক একেবারে বিছানার শয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখে তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা। বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কি হবে? আজ বা কাল বাড়ির ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভাসা যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিতেই পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। ওরও ঝামেলার চারদিকে চোখ বোলায়। অনু কোথাও নেই, তার মানে আপা এখনো হসপিটালে। যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবোচ্ছে, রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টি সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়ল মামির, কি রে, দেখলি না আমার এখানে বসে আছি, তাও ড্যাং ড্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচিয়ে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়? ওরও পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমোবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরাম আয়েশ যা পাচ্ছিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় অরুর নেতিয়ে পড়া রাগটা আবারও তরতাজা করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পিছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এ বাড়ির ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের 2 বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলে কচুরি পানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি, অনেক বেশি বেশি বলে ফেলছো এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব।
আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু। ওর সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে ওরা। ও আর এক মুহূর্ত হল রুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারদিক জংলা আবরণের মতো ঘিরে ধরছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে অরু। কেন ওর জীবনে এত দায়িত্ববদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে অরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিন সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছিল অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুছোতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। তাই শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই অরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তায় বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। এখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরও সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছোচ্ছে। এভাবে লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল ওরু। দেখল মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি দিয়ে ওকেই প্রশ্ন করছে লোকটা। ওরু থ মেরে আছে। হা না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই, দিচ্ছি। ব্যাস, তখনই ছিল ভালো লাগার শুরু। ওরও বুঝেছিল এই লোকটা ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় ওরও লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকেলের ক্যাম্পাসে এক কথায় তাকেই খুঁজে বেড়াতো দু চোখ। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কোনো মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরও এত জানে না নিখিল তার নামটা জানলো কি না। তবে নিখিলের বায়োডাটা সবই ওর জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজে আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্ট মাঝে অরোরার নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর এখনও দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশে বয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও তবে সুখে অসুস্থ তোমাকে
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিক। বোকা উরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়ার দরুন চুপচাপ বৃষ্টিকণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচঢালা তকতকে রাস্তার লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেনার কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তা ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দু চোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগম কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই, বরং সৌন্দর্য টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসে বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সম্মিলিত। দেখে মনে হচ্ছে তারা যেন পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জামায়াত হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালে ছড়িয়ে সান ফ্রান্সিসকো শহরে গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তায় যতদূর অবধি চোখ পড়ে ঠিক ততদূর পর্যন্ত উচ্ছ্বাসিত মানুষের সমাগম। শয়নি শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়েই সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল শয়নি। ঠিক তখনই হুট করেই বেশ কয়েকটা বাইক ভোভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গেল যে শয়নি চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে শয়নি বোধ করল এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচিও করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনেই মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় শয়নি। ও চলেই যাচ্ছিল, তখন আবারও দ্বিতীয়বারের মতো হওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকে নামে হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্ন আসতেই হঠাৎ গতিতে থামিয়ে দিল ওর দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা 3 বার একইভাবে রাইড শেষ, 4 বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। শয়নি জানে সবার আগে যে বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করছে, কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসী তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ারা পেয়েও কোনো রূপ হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখ ভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশ মাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়ার বাইকারও খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে অরুর উপরে
শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই থামছে সে। ডান হাত দিয়ে বেখালে চুলগুলোকে ব্রাশ করতে করতে অন্য হাতে পড়ে থাকা অ্যাপল ওয়াচটার এক নজর চোখ